সেই সিস্টেমটা ফলো না করে পুশিন যখন করে তখন কিন্তু ভারতের সেই যে লজ্জাজনক এবং কুৎসিত যে একটা পরিকল্পনা আছে সেটারই বহিঃপ্রকাশ। জাহাজ থেকে ধাক্কা বেড়ে রোহিঙ্গাদেরকে ফেলে দিছে। তো ভারত তো একটা নৃশংস হিন্দু প্রধান উগ্রবাদী ফান্ডামেন্টাল একটা কান্ট্রি। বাংলাদেশের কেউ যদি যথাসময়ে না করে থাকে, এনআইডি না করে থাকে, আপনি কি তাকে ভারতীয় বলবেন? তো 26 লাখ উনি এখন ওই শেখ মুজিবের মতো করে ভুলও যদি বলে থাকেন, তো কিছু তো আছে। তাদেরকে তো আমরা ওই রাতের অন্ধকারে পুশ করি না। আমেরিকার ইসরায়েলের কাছ থেকে শিখতেছে, কারণ একই গোত্রের। তো এখন ভারতীয়রা তো মনে করেন যে নিজেদেরকে আসলে সুপার পাওয়ার ভাবে। এই মুহূর্তে আমি এই আপনার শোর মাধ্যমে বিজিবিকে একটা ধন্যবাদ দিতে চাই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারতের হেজিমনির এগেইনস্টে বিজিবি যে চমৎকারভাবে পারফর্ম করছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ দিতেই হবে। আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন নতুন করে তৈরি হচ্ছে বা হওয়া দরকার এই বাস্তবতায়। রাইট। এখন ভারত একটা জিনিস খেয়াল করেছেন এই সময়ে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে, 5 আগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত তো বিভিন্ন রকম ব্যবস্থা তাদের যে দেখেছি আমরা, কিন্তু সম্প্রতি যেটা দেখেছেন যে পৌশিন করছে। ভারত এই পৌশিন এই সময়টাকে কেন বেছে নিল বা কেন করছে বলে মনে হয়? ধন্যবাদ। এটা অত্যন্ত অ্যালার্মিং একটা ব্যাপার, যেটা হচ্ছে যে রিসেন্টলি ভারতে তাদের পুশিনের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। স্পেশালি অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে পরাস্ত হওয়ার পর তারা এই মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে। তো এক্ষেত্রে পুশিন কিন্তু ভারত আগে থেকেই করত, এবং এই পুশিন শুরু হয়েছে 1971 সালের পর থেকেই বাংলাদেশের এগেইনস্টে। সমস্যাটা কোনটা? সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মিয়ানমার, এই যে মানে পুরো বেসিনটা অথবা পুরো যে প্লেটটা আছে, এই প্লেটের ভেতরে যদি আপনি চিন্তা করেন, এখানকার মানুষের ভেতরে আন্তঃযোগাযোগ কিন্তু অনেক আগে থেকেই ছিল। সুতরাং মানুষের যাতায়াত আছে বিভিন্ন ধরনের রাজনৈতিক কারণে। যেমন ধরেন দেশভাগ যখন হয়, তখন কিন্তু এপারের লোক ওপারে অনেক গেছে, ওপারের লোক এপারে অনেক আসছে। তারপর আবার 1971 সালে যুদ্ধ যখন হয়, তখন কিন্তু অনেকে চলে গিয়েছিল আর ফিরে আসে নাই। এই যে মাইগ্রেশনটা, এই মাইগ্রেশনটা তো স্বাভাবিক, কিন্তু প্রবলেম হয়ে গেছে কি যে ভারত এখন যেটা করার চেষ্টা করছে, যেমন ত্রিপুরার মুখ্যমন্ত্রী একটা খুব ডেঞ্জারাস কমেন্ট করেছে। উনি বলেছেন যে কোনো প্রকার ভেরিফিকেশন ছাড়াই কাউকে ধরা হলে পরে, পরিচয়পত্র পাওয়া না গেলে পরে বাংলাদেশি হিসেবে তাকে চিহ্নিত করা হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তারা তাই করছে। এখন আমেরিকায় তো অবৈধ ভারতীয় অভিবাসী ছিল, আমেরিকা তো তাদেরকে প্লেনে করে পাঠাইছে, তারা অ্যাকসেপ্ট করছে। তো ভারতের কাছে যদি কোনো বাংলাদেশি অবৈধ অভিবাসী থাকে, সেটা তো আমাদের দেশে হস্তান্তর করার স্বীকৃত সিস্টেম আছে। সেই সিস্টেমটা ফলো না করে পুশিন যখন করে, তখন কিন্তু ভারতের সেই যে লজ্জাজনক এবং কুৎসিত যে একটা পরিকল্পনা আছে সেটারই বহিঃপ্রকাশ। ইভেন রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা যেটা করছে, আন্দামান দ্বীপের ওখানে গিয়ে জাহাজ থেকে ধাক্কা বেড়ে রোহিঙ্গাদেরকে ফেলে দিছে। তো ভারত তো একটা নৃশংস হিন্দু প্রধান উগ্রবাদী ফান্ডামেন্টাল একটা কান্ট্রি, এবং তারা পৃথিবীতে হিন্দুত্ববাদের নামে যে সন্ত্রাস ছড়িয়ে দিতে চায়, তার একটা উদাহরণ হচ্ছে এইটা। এই সন্ত্রাসী কার্যকলাপের একটা অংশ হচ্ছে পুশিনের নাম করে অপ্রয়োজনীয় ভারতীয়দেরকে বাংলাদেশে পাঠানোর। যেটা বলছেন যে অপ্রয়োজনীয় ভারতীয়, আসলে কাদেরকে তারা পাঠাচ্ছে? তারা কি সবাই বাংলাদেশি? না, তারা তো প্রথমেই যেটা করছে যে কারো যদি ভারতীয় আধার কার্ড না থাকে, তাদেরকে তারা বাংলাদেশি ডিক্লেয়ার করতেছে। এখন বাংলাদেশের কেউ যদি যথাসময়ে না করে থাকে, এনআইডি না করে থাকে, আপনি কি তাকে ভারতীয় বলবেন? তো প্রথম জিনিস হচ্ছে এইটা। 2 নম্বর হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশে উদ্বাস্তু কিছু লোক থাকে। তো আপনি উদ্বাস্তু যা পাবেন তাদেরকে এখন বাংলাদেশে ডিক্লেয়ার করছেন, করে বাংলাদেশে পাঠাচ্ছেন, এবং বাংলাদেশের সরকারের সাথে কথা বলছেন না। কিন্তু আপনি যেটা করতেছেন, জকিগঞ্জ বর্ডার, পঞ্চগড় বর্ডার, কুড়িগ্রাম বর্ডার, ওইসব বর্ডারে ঘাপটি মেরে বসে থাকেন। ওদের যে কাঁটাতারের বেড়া আছে, কাঁটাতারের বেড়ার ভিতরে পকেট আছে, সেই পকেট দিয়ে রাতের অন্ধকারে পুশ করে। কেন আপনার রাতের অন্ধকারে কেন পুশ করতে হবে? আমাদের দেশে যে আপনাদের 26 লাখ আছে, আমাদের এই আইনমন্ত্রী তো বলছেন, আইন উপদেষ্টা তো বলছেন না যে 26 লাখ আছে ওনাদের। তো 26 লাখ উনি এখন ওই শেখ মুজিবের মতো করে ভুলও যদি বলে থাকেন, তো কিছু তো আছে। তাদেরকে তো আমরা ওই রাতের অন্ধকারে পুশ করি না।
তার মানে কি আমরা আইন মানবো, ওনারা আইন মানবে না, মানে বাংলাদেশ তো আইন মেনে চিঠিও দিয়েছে, হ্যাঁ। যে স্বীকৃত পদ্ধতি আছে সেভাবে যোগাযোগ করেন, Correct. সেটা কিন্তু সেটা তো পাত্তা দিচ্ছে না তারা। ওই যে মানে আমেরিকার ইসরায়েলের কাছ থেকে শিখতেছে, কারণ একই গোত্রের তো। এখন ভারতীয়রা তো মনে করেন যে নিজেদেরকে আসলে সুপার পাওয়ার ভাবে। আমেরিকা যেটা করবে তারাও সেটা করতে চায়। এখন তাদের কাছে চিঠির মূল্য নাই, তাদের গায়ের জোর, ওই যে আপনি যে কথাটা বললেন, জোর যার মুল্লুক তার, সে জোর করে এগুলো এখন পাঠাবে রাতের অন্ধকারে, পাঠানোর চেষ্টা করছে এই জায়গায়। দ্বিতীয়ত ওরা যেটা করতেছে সেটা হচ্ছে যে আজ থেকে মনে করেন 20 বছর আগে যারা ওখানে মাইগ্রেট করছে এবং অলরেডি তারা আধার কার্ড পেয়েছে এবং ওখানকার নাগরিক হয়ে গেছে, তাদের কাছ থেকে আধার কার্ড কেড়ে নিয়ে তারপরে পাঠায় দেওয়া হচ্ছে। আমাদের বিজিবির যারা রিসিভ করছে তাদের কাছ থেকে আপনি এই লাস্ট কিছুদিনের মিডিয়ার মানে ট্র্যাকিংটা যদি ট্র্যাক করেন, তাহলে আপনি দেখবেন যে অনেক ভারতীয়দেরকে আধার কার্ড কেড়ে নিয়ে ফেরত পাঠানো হয়েছে, যারা ক্লেম করছে যে আমাদের কাছে কার্ড ছিল কিন্তু কার্ড আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে এখানে পাঠানো হয়েছে। মোস্ট ইন্টারেস্টিংলি অনেক এখানে আসছে যারা লুকায় কিন্তু আধার কার্ড ক্যারি করছে। এবং বিজিবি এই মুহূর্তে আমি এই আপনার শোর মাধ্যমে বিজিবিকে একটা ধন্যবাদ দিতে চাই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারতের হেজিমনির এগেইনস্টে বিজিবি যে চমৎকারভাবে পারফর্ম করছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ দিতেই হবে। ইভেন এই যে পুশিনের সময়, যেটা অত্যন্ত মানে জঘন্য মানবতা বিরোধী অপরাধ, আপনি একজন মানুষকে অন্য আরেকটা দেশে পাঠিয়ে দিচ্ছেন, সালাউদ্দিন সাহেবের মতো লাকিলি যদি যেত তাহলে এক কথা ছিল, আনলাকি কামিং, তাই না? তো চট করে ভেতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে এখন তার হাতে কিছুই নাই, সে এই দেশের নাগরিক না। তো তারপরেও বিজিবির যারা আছে তারা এই সমস্যাটাকে যতটা সম্ভব মানবিকভাবে কন্টেইন করার চেষ্টা করছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাট একই সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিজিবির অনেক সদস্য যারা এদেরকে স্ক্রুটিনি করার সময়, ইন্টারভিউ করার সময়, তারা কিন্তু তাদের আধার কার্ড শো করছে। বিজিবিও চেষ্টা করছে, যাদের ন্যায়সঙ্গত ভারতীয় ডকুমেন্ট পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু বিজিবি আবার ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী ভারতকে ফেরত দেওয়ার চেষ্টা করছে, কিছু যাচ্ছেও, এটাও সত্যি। কিন্তু ভারত যে ঢালাওভাবে পুশিন করার চেষ্টা করছে, এইটা তাদের বড় একটা পরিকল্পনার অংশ। এই সময়টা তারা কেন বেছে নিল? কারণ এর আগ পর্যন্ত তো মানে শেখ হাসিনার সরকার ছিল, তখন তো আসলে তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ হবে ভারতের ট্রানজিট স্টেশন, মেইনল্যান্ড ভারত থেকে সেভেন সিস্টার্সে যাওয়া আসার একটা স্টেশন হবে। এবং দীর্ঘমেয়াদে তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ একসময় ভারতের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই যে এক অখণ্ড ভারত থিওরির একটা ইয়ে ছিল। তখন তো তার আর এই পুশিন করার দরকার ছিল না। কিন্তু এখন তো তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশের মানুষের জনমত চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশি হিসেবেই বাঁচতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। বিভিন্ন ধরনের চেতনার যে বটিকা খাওয়ানো হয়েছিল সেই সকল বটিকার বমন করে ফেলে দিয়েছে। এখন তো তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে ডক্টর ইউনূসকে না গেলাও যাচ্ছে না ফেলাও যাচ্ছে। সুতরাং ডক্টর ইউনূসকে কীভাবে বিরক্ত করা যায়? বিরক্ত করার একটা ওয়ে হচ্ছে এই যে এখন পুশিনের ঝামেলা শুরু করা। কে জানে, কালকে হয়তো নির্বাচিত গভর্নমেন্ট যদি আসে আর নির্বাচিত গভর্নমেন্ট যদি গিয়ে আরেকবার দিল্লির নত যেন হয়ে যায়, তখন হয়তো প্রবন্ধ হয়ে যাবে।